গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমে। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষ পাবে টিকা। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে, যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হবে। কঠোর বিধিনিষেধের পাশাপাশি ডেল্টা ধরন দুর্বল হয়ে যাওয়ায় ভালোর দিকে করোনা পরিস্থিতি। ডেল্টা ভেরিয়েন্ট হার রাইজ হয়েছিল, অনেক লোককে আক্রান্ত করে মৃত্যুবরণ করেছে। আস্তে আস্তে ওই ভাইরাসের যে ইফেক্টিভিটি কিছুটা কমেছে বলেই ডিক্লাইন করছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ চট্টগ্রাম নগরীর মানুষ। হাসপাতাল, স্কুল, কলেজের আশপাশে দূষণ নির্ধারিত মাত্রার দ্বিগুণ। সাইনবোর্ড লাগিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে 1 কোটি 20 লাখ শিশু। বাড়ছে যৌন হয়রানি, পাচারের ঝুঁকি। দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার শঙ্কা। টাঙ্গাইলে যমুনার পানি বেড়ে ডুবেছে রাস্তাঘাট, ভেসে গেছে ফসলি জমি। কুষ্টিয়ায় গড়াইয়ের 4টি পয়েন্টে ভাঙন, ঝুঁকিপূর্ণ আরও 19টি। দেশে গণটিকাদান ক্যাম্পেইন আর হচ্ছে না। এখন থেকে নিবন্ধনের মাধ্যমেই দেয়া হবে ভ্যাকসিন। গতকাল দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10.5 কোটি নতুন টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, কোথাও কোথাও ভোগান্তিরও সীমা নেই। অনেকে আবার নিবন্ধন করার 1 মাস পরও পাচ্ছেন না কাঙ্ক্ষিত SMS। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দিতে সরকার চলতি মাসের 2য় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে গণটিকা ক্যাম্পেইন পরিচালনা করলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এছাড়া 3.5 কোটি মানুষ নিবন্ধন করলেও টিকা নিশ্চিত হয়েছে 2 কোটির। ভ্যাকসিনের স্বল্পতা বিবেচনায় আর তাই গণটিকা কার্যক্রম চলবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না। যারা নিবন্ধন করতে পারে না বা আমরা বলেছি যে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয় 2 ডোজের মধ্যে সময় কমিয়ে আনার। কারিগরি দিক বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 2টা ডোজ দিচ্ছি, সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। সেই বিষয়টাও বিবেচনা করার জন্য HPM বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বৈঠক শেষে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 3 কোটি সিনোফার্ম আর 7.5 কোটি সিনোভ্যাক টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের 8 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সব সূচকেই ধীরে ধীরে উন্নতির দিকে দেশের কোভিড পরিস্থিতি। কঠোর বিধিনিষেধের পাশাপাশি ডেল্টা ধরন দুর্বল হয়ে যাওয়ায় পরিস্থিতি ভালোর দিকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকি এখনও কমেনি উল্লেখ করে তারা বলছেন, স্বাস্থ্যবিধি মানা আর টিকা কার্যক্রমে গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি আর শয্যা পেতে অসহনীয় অপেক্ষা কিছুদিন আগেও ছিল নিয়মিত দৃশ্য। সে ভয়াবহতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সার্বিকভাবে দেশে 2 মাসেরও বেশি সময় পর রোববার শনাক্তের হার নেমেছে 15% ঘরে, আর 11 দিন ধরে আক্রান্ত শনাক্ত 10,000-এর নিচে। পেশেন্ট যারা রিপোর্ট করছে সেটাও কমছে, অ্যাডমিশনও কমছে, আবার আমার ক্ষেত্রে ডিসচার্জও হচ্ছে, যার ফলে ওভারঅল পেশেন্টের সংখ্যাটা কমেছে। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা আশার কথা। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি কিছুটা উন্নতির পেছনে ভূমিকা রেখেছে কঠোর বিধিনিষেধ। পাশাপাশি ডেল্টা ধরনও দুর্বল হতে পারে ধীরে ধীরে। একই সঙ্গে টিকা কার্যক্রমে গতি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ডেল্টা ভেরিয়েন্ট হার রাইজ হয়েছিল, অনেক লোককে আক্রান্ত করে মৃত্যুবরণ করেছে। আস্তে আস্তে ওই ভাইরাসের যে ইফেক্টিভিটি
কিছুটা কমেছে বলেই ডিক্লাইন করছে। লকডাউনের সুফল আমরা পেয়েছি, এখন আগামীতে এই 21 দিন পরে আবার কি হবে আমরা জানি না। ব্যক্তিগত সুরক্ষা এবং ভ্যাকসিন দুইটা হচ্ছে রাস্তা, আর কোনো রাস্তা নেই। আমাদের ফোকাস হবে ভ্যাকসিনেশন। আবার ভেরিয়েন্ট আসতে পারে, আরও কিছু আসতে পারে, এই জন্য যখনই সম্ভব আমাকে টিকাই হচ্ছে আমার এক্সিট স্ট্র্যাটেজি। পরপর 2 সপ্তাহ শনাক্তের হার 5% নিচে থাকলেই কেবল কোভিড পরিস্থিতি স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ বন্দর নগরী চট্টগ্রামের মানুষ। নীরব এলাকা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে শব্দ দূষণ নির্ধারিত মাত্রার দ্বিগুণ। চিকিৎসকরা বলছেন, নীরব ঘাতক অতিমাত্রায় শব্দ দূষণে নানা মানসিক রোগ সহ বধিরও হয়ে যেতে পারে মানুষ। তবে শব্দ দূষণ নিয়ন্ত্রণের আইনে শাস্তির বিধান থাকলেও পরিবেশ অধিদপ্তর দায় সারছে নগরীর কয়েকটি স্থানে সাইনবোর্ড লাগিয়ে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। অতিমাত্রায় বিকট শব্দে হর্ন বাজানোর চিত্র চট্টগ্রাম মেডিকেলের সামনে, যেখানে দিনের শব্দের মানমাত্রা 75 থেকে 80 ডেসিবল ছাড়িয়ে যায়। যদিও নীরব এলাকা হিসেবে থাকার কথা মাত্র 45 ডেসিবল। এমন ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ হাসপাতালে আসা রোগীরা। এখানে নানান রকমের রোগী আসে, আর এই সাউন্ড পলিউশনের কারণে তারা আরও অসুস্থ হয়ে যায়। বাচ্চা পেশেন্ট যখন নিয়ে আসি তখন পাশে একটা গাড়ি হাসপাতালের মধ্যে হয়তো বা হঠাৎ একটা গাড়িটা হর্ন দিল, যেই প্রেসারে হর্নটা দেয় তখন বাচ্চাটা আচমকা লাফ দিয়ে ওঠে। নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হাইড্রোলিক হর্ন বাজিয়ে চলছে বাস, ট্রাক। একই অবস্থা নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, পাড়াগুলোতেও। নীরব ঘাতক শব্দ দূষণের মারাত্মক প্রভাব পড়ছে প্রবীণ ও শিশুদের জীবনে। শব্দ দূষণের কারণে ছেলেদের, বাচ্চাদের মস্তিষ্কের সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে। বাচ্চাদের গাড়ি ঘোড়ার আওয়াজের সমস্যা, বাসের সমস্যা, ট্রাকের এগুলো জোর আওয়াজের জন্য বাচ্চাগুলো পড়ালেখা করতে সমস্যা হয়। চিকিৎসকরা বলছেন, শব্দ দূষণে হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণশক্তির হ্রাস সহ আক্রান্ত হতে পারে নানা মানসিক রোগে। সেন্সরি নিউরাল হচ্ছে যে এটা কানেরও সমস্যা হতে পারে, ব্রেনেরও সমস্যা হতে পারে। ব্রেনের কি সমস্যা হতে পারে? ব্রেনের মধ্যে যে শ্রবণের যে সেলগুলি আসে এগুলি নষ্ট হয়ে যেতে পারে। ফলে এই সমস্যার চিকিৎসা করা জটিল এবং ব্যয়বহুল। পরিবেশ অধিদপ্তরের ল্যাবে বসে আবার কখনো যন্ত্রের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে নির্ধারণ করে শব্দ দূষণের মানমাত্রা। সম্প্রতি নগরীর 15টি স্পটে নো হর্ন জোন ঘোষণা করে 2টিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে সেরেছে দায়িত্ব। খাস্তগিরি স্কুলের চারদিকে 100 মিটার এলাকাকে আমরা নীরব এলাকা ঘোষণা করেছি, আর চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেট থেকে চারদিকে 100 মিটার এলাকাকে আমরা নীরব এলাকা ঘোষণা করেছি। জনসচেতনতা তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এবং সেই সাথে প্রতিরোধমূলক হিসেবে কিছু মোবাইল কোর্ট পরিচালনা করছি, আমরা সামনে আরও করব। নগরীকে নীরব জোন সহ 5টি জোনে ভাগ করে শব্দ দূষণের মানমাত্রা নির্ধারণ করে থাকে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা বলছে, মারাত্মক শব্দ দূষণে দেশে মোট জনসংখ্যার 20% মানুষের শ্রবণ শক্তি লোপ পেয়েছে, যার মধ্যে 26%ই শিশু। নীরব এলাকা হিসেবে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে শব্দের মানমাত্রা থাকার কথা 40 থেকে 45 ডেসিবল, কিন্তু এখানে আছে 75 থেকে 80 ডেসিবল। এতে করে ভোগান্তিতে আছেন পথচারীদের পাশাপাশি হাসপাতাল থাকা রোগীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের 1,20,00,000-এর বেশি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় বাংলাদেশ। উপকূলবর্তী সহ 20 জেলা তালিকায় শীর্ষে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের শঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে না পারলে ব্যাহত হবে টেকসই উন্নয়ন। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন কিংবা খরা, পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়ে শিশুরা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে 20 জেলার 1,20,00,000 শিশু। আমাদের আশেপাশের বাড়িগুলো সব ভেঙে যাচ্ছে, আমাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছে। বাড়ি কথা ওটা ভেঙে লাইছে, আমরা ভেঙে ব্যাগ হয়ে গেছে গা, আমার তো কিছুই নাই। এক রাতে 3 কানি জমি না, এক তো ঘর দুয়ার সহ নিচে গেছে গা। ঘর নাই, বাড়ি নাই, যা মুখই পরের বাড়িতে গিয়ে উঠছি।
প্রতিবেদনে বলা হয়েছে সাইক্লোনের ঝুঁকিতে উপকূলের বাসিন্দা ৪৫ লাখ শিশু, খরায় দুর্ভোগে পড়া শিশুর সংখ্যা ৩০ লাখের মতো। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়া এসব শিশু গৃহহীন, ক্ষুধার্ত, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানিবিহীন অবস্থায় রয়েছে। হুমকিতে শিক্ষা সুরক্ষাও। সেই সাথে আছে শিশুশ্রম, যৌন নিপীড়নের শিকার, পাচারের ঝুঁকিও। সরকারের মৌলিক সেবা প্রদানকারী মন্ত্রণালয় ও সংস্থাগুলোর যে নীতি এবং প্রকল্প আছে সেখানে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড চিলড্রেন ভালনারেবিলিটিস এবং প্রায়োরিটি অ্যাকশনস ইনক্লুড করা। জনসংখ্যার প্রায় 40% যেখানে শিশু, তাদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে সরকারের টেকসই উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে শঙ্কা ইউনিসেফের। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, তারপর 2021 থেকে 2041 পর্যন্ত পার্সপেক্টিভ প্ল্যান সেখানেও নেওয়া হয়েছে, সেখানেও দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন করা যাবে জলবায়ু পরিবর্তনকে। জলবায়ু সংকটের প্রভাবের শিকার হবার উচ্চ ঝুঁকিতে থাকার তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে 15তম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার জমির ফসল। এই মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার ঢালার শিবপুরে আছেন সহকর্মী কাদির তালুকদার। যাচ্ছি তার কাছে। কাদির, সারা বাংলাদেশ, সারা দেশের মতোই বিভিন্ন নদ নদীর পানি টাঙ্গাইলের যমুনাতেও বৃদ্ধি পাচ্ছে। উজানের ঢল এবং লাগাতার বর্ষণের কারণে প্রতিদিনই এই যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। নতুন নতুন মানুষ কিন্তু নতুন নতুন বাড়িঘর তলিয়ে গিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। ইতিমধ্যেই বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার ফসলি জমি, সবজি ক্ষেত এবং বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে কিন্তু মানুষজন ইতিমধ্যেই বিপাকে পড়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়িতে পানি উঠেছে। মানুষজন মাচা করে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান করছে এবং এই যে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে যে এলাকাটি রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার ঢালান শিবপুর এলাকা। সেই শিবপুর এলাকার একটি রাস্তার উপরে রয়েছি। সেই রাস্তার উপরে ইতিমধ্যেই কিন্তু কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও আবার কোমর পানি, এভাবেই কিন্তু মানুষজনকে চলাচল করতে হচ্ছে। আবার বেশ কিছু এলাকা রয়েছে সেই এলাকার মানুষজন কিন্তু এই যে জেলা শহরে যাওয়ার মতো কোনো ধরনের রাস্তা নেই, তাদের বিকল্প হিসাবে নৌকা যোগে তাদেরকে চলাচল করতে হচ্ছে। ফলে তারা কিন্তু এই যে অসময়ে বন্যা, এটি কিন্তু আসলে এই সময়ে যে বন্যা, সেই বন্যাটি কিন্তু আসলে তারা আশা করেনি। তারা বলছে যে এই যে অপ্রত্যাশিত যে বন্যা, সে বন্যার কারণে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ইতিমধ্যে তারা ভেবেছিল যে এখানে আসলে এই বছর হয়তো বন্যা হবে না, যেই কারণেই আসলে মানুষজন এই যে কৃষি জমিতে তারা ধান চাষ করেছিল, বিভিন্ন সবজি চাষ করেছিল, কিন্তু সেই সবজি চাষ এবং ধান চাষ কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির বিস্তারিত। ইমা, টাঙ্গাইলে যমুনার পানি বেড়ে ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। সে খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাদির তালুকদার। এবছর পাটের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। তাদের দাবি, আগাম মূল্য নির্ধারণ করা না হলে মধ্যস্বত্বভোগীদের দখলে চলে যাবে বাজার। পাট চাষে আগ্রহ ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। এ অবস্থায় কৃষি বিভাগ ও প্রশাসনের আশ্বাস, বৈজ্ঞানিক উপায়ে পাট পচন সহ পাটের আগাম বাজার মূল্য নির্ধারণে কাজ করছে সরকার। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, বিজয়নগর, বাঞ্চারামপুর সহ 9টি উপজেলায় নিচু জমিতে দেশি, কেনাফ, মেছতা এবং তোষা জাতের পাট আবাদ করা হয়। বর্তমানে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো ও পাট শুকানোর কাজ চলছে। তবে মৌসুমের শেষ দিকে পাটের জমিতে ছত্রাকের আক্রমণ দেখা দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বর্ষার পানি না আসায় কিছুটা সমস্যা হচ্ছে কৃষকদের। 3000 দেওয়া নেই, কোনো মতো নুনমুছে বসে আছে আর কি। আর হুলা নরম ভাঙ্গা জায়গা সাদা দুষের কারণে কৃষি অফিসের যারা আছে আর জিজ্ঞাসা করলাম সাদা দুষটার কি ওষুধ টুষুধ আছে কি না আছে,
এটা কোনো এমনি তো ওষুধ টষুধ নাই। ওষুধ মষুধ রীতিমতো নিয়ম মতো যদি সরকার করতো দিত ওইসব একটু সাট মাঠ পাওয়া গেল আর কি। কাটিয়া সেরা অনুযায়ী এটা ভিজাবো, ভিজানোর লাগে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দৌড়ে নিয়ে যাওয়ার লাগে, কারণ পানি সংকট, পানি নাই। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বেশি ফলন নিশ্চিত, পাটের আঁশ সংগ্রহ, প্রক্রিয়াজাত ও দাম নির্ধারণে সমন্বিতভাবে কাজ চলছে। এবারে যেহেতু পানির সমস্যার জন্য পাট পচাতে সমস্যা হচ্ছে, আমাদের হাতে সেই প্রযুক্তি আছে, কৃষক তা গ্রহণ করবে। এবছর যাতে ন্যায্য মূল্য পায় কৃষকরা, ব্রাহ্মণবাড়িয়া জেলার পাট চাষি যারা আছেন, এই বিষয়টা আমরা নিশ্চিত করব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে চলতি মৌসুমে ৩,৮৫৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে, যা থেকে ৬১,০০০ বেল পাট উৎপাদন করা সম্ভব হবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। হ্রদ, পাহাড় আর মেঘের জেলায় রাঙামাটি। ঋতুভেদে প্রকৃতির বদলানো রূপ দেখতে সারা বছর হাজার হাজার পর্যটকের সমাগম হয় সেখানে। করোনা মহামারীর কারণে পর্যটন কেন্দ্র বন্ধ ছিল প্রায় 5 মাস। দীর্ঘ নিষেধাজ্ঞার পর রাঙামাটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। এতে আগের মতো পর্যটক আগমনে লোকসান কাটে ওঠার আশা ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্যচিত্রের রিপোর্ট। দীর্ঘ নিষেধাজ্ঞার পর হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলোতে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ সকল কেন্দ্রেই পদচারণা বাড়ছে। তবে ঘুরতে আসা পর্যটকদের কিছুটা বিপাকে ফেলেছে বৃষ্টি। সচল হয়ে উঠছে যন্ত্রচালিত নৌকাগুলো। বৃষ্টি উপেক্ষা করে হ্রদের জলে ঘুরে বেড়ান পর্যটকরা। কেউ একা, কেউ বা বন্ধুদের সাথে বা প্রিয়জনকে নিয়ে হ্রদের জলে করছেন কায়াকিং। একঘেয়েমি জীবন কাটিয়ে উঠে এখন একটু স্বাভাবিক হওয়ার জন্য আসছিলাম, খুব ভালো লাগতেছে। পাহাড়ি সংগ্রহ, দুই পাশটা অসাধারণ লাগছে, সবুজের ভিতরে। ঝুলন্ত ব্রিজ দেখছি, তারপরে বোটে চড়ছি, অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরতে আসছি। তবে খোলার শুরুতেই আশানুরূপ পর্যটক না আসায় কিছুটা হতাশ টেক্সটাইল ব্যবসায়ীরা। প্রত্যাশা অনুযায়ী এখন একটু কম আশা করতেছে, আগামীতে আরো আসবে টুরিস্ট আসবে, আমরাও বেচা কিনা করবো। অতীতে যেগুলো ক্ষতি হয়েছে ওই ক্ষতিগুলো আমরা পোষায় নিব। তবে আশায় বুক বাঁধছেন বোট ও হোটেল মালিক সমিতির নেতারা। 8-10টা বোট ছাড়িয়ে গেছে আমাদের, তবে সামনের দিনে আশা করি আরো ভালো হবে। এবারে প্রচুর পর্যটক আসবে রাঙ্গামাটি। আমরা আশা করি আমাদের ক্ষতি যেটা হয়েছে এটা পোষায় নেওয়ার কিছুটা হলে পোষায় নেবে। এটা করোনাকালীন প্রায় 5 মাস বন্ধের সময় 30 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি রাঙ্গামাটির ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙ্গামাটি। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিকভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম ও শহরের ব্যবধানও এখন ঘুচে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। স্বাধীনতার 50 বছর প্রবাসীদের অবদান শীর্ষক সেমিনারে দেশ ও প্রবাসের মিলন মেলা। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। জানালেন, গত 3 দশকে প্রবাসীরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন $36,000 কোটি। গত বছর রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেয়া হয়েছে। এই প্রণোদনা আরও বাড়ালে এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে বৈধ রেমিটেন্সের আওতায় আনা সম্ভব হলে এর পরিমাণ অকল্পনীয় হারে বাড়বে। যে টাকা দেশে পাঠান সেই টাকাটা তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যয় হয়, তার ফলে কনসামশনটা স্ট্রেংথেন হয়। আর একটি হলো যে এর একটি অংশ বিনিয়োগ হয়, সেই বিনিয়োগও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে আরো নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে থাকলেও সব ক্ষেত্রে তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। প্রবাসে থেকে আমাদের নিজের মাতৃভূমির প্রতি আমাদের কি দায়িত্ব আছে এবং আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রতি যে আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলাদেশ থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব বর্গের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল ঢাকার সেন্টার ফর এনআরবি। অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রবাসীদের প্রচেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে এখন গ্রাম এবং শহরের ব্যবধান ঘুচে গেছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। আগামী 1 সেপ্টেম্বর দুপুর থেকে কার্যকর হচ্ছে এ নিয়ম। 2 ডোজ টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যেতে পারবেন এ দেশটিতে। এতে করে ওমানে কর্মরত বাংলাদেশি যারা দেশে আটকা পড়েছেন তাদের জন্য কাজে ফেরার সুযোগ সৃষ্টি হলো। বাংলাদেশ সহ 18টি দেশের যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 1 সেপ্টেম্বর থেকে 18টি দেশের যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন ঠিক সেভাবেই ভ্রমণ করতে পারবেন। এতে দেশে আটকা পড়া শ্রমিকদের যাত্রা সুগম হলো বলে জানান সংশ্লিষ্টরা। তবে ভ্রমণের আগে বাধ্যতামূলক থাকতে হবে 2 ডোজ টিকা গ্রহণের সনদ, আর দ্বিতীয় ডোজটি হতে হবে ভ্রমণের 14 দিন আগে নেয়া। এছাড়া যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যান সেক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে গেল 24 এপ্রিল সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বায়ো বাবলে প্রবেশ করবে বাংলাদেশ দল। একই দিন দুপুরে আসবে কিউইরা, থাকবে 3 দিনের কোয়ারেন্টাইনে। এ সময় 2 দফা তাদের হবে কোভিড পরীক্ষা। এদিকে সাকিব আল হাসানের ঢাকায় আসার কথা 25 আগস্ট জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। ক্ষণগণনা শেষ, এবার অপেক্ষাটা আনুষ্ঠানিকতার তাও হয়ে গেছে শুরু। কিউই সিরিজকে সামনে রেখে টাইগারদের বায়োবাবলে প্রবেশ মঙ্গলবারই, যেদিনই বাঘের ডেরায় পা রাখবে ব্ল্যাক ক্যাপস। করোনাকালে নিয়ম মেনে ক্রিকেটার, আম্পায়ার্স ও সাপোর্টিং স্টাফ সবারই সম্পন্ন হয়েছে কোভিড পরীক্ষা। আগামী 3 দিনে যে পরীক্ষা হবে আরও 2 দফা। ঢাকায় আসার পর 21 সদস্যের নিউজিল্যান্ডেরও করোনা পরীক্ষা হবে 2 বার। সব মিলিয়ে কোভিড প্রোটোকলে 0 টলারেন্স বিসিবির। নিউজিল্যান্ড টিম, বাংলাদেশ টিম এবং অন্যান্য যারা খেলা পরিচালনাকারী সদস্য আছেন সবাই 24, 25 এবং 26 3 দিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে, এবং এই 3 দিনে 2 দফায় টেস্ট হবে এবং টেস্ট রিপোর্টের ভিত্তিতে সবাই 27 তারিখ থেকে বায়োবাবলের বাইরে আসতে পারবেন এবং তাদের প্র্যাকটিস এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন। 2 ক্রিকেটার ছাড়াও সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন ব্ল্যাক ক্যাপদের 3 সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছেন তারা। পর্যবেক্ষণ করেছেন গোটা টিম হোটেল। নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের 2 জন সদস্য 17 তারিখ এবং 1 জন সদস্য 20 তারিখ বাংলাদেশে এসেছেন। হোটেল কর্তৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবেন। পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পর্যবেক্ষণে অংশগ্রহণ করবেন। এতদিন পর্যন্ত ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমেই পর্যবেক্ষক দলের সদস্যরা হোটেল কর্তৃপক্ষ এবং বিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছেন। এদিকে মার্কিন মুলুক থেকে টাইগার অলরাউন্ডার সাকিবের দেশে আসার কথা বুধবার। তাকেও থাকতে হবে 3 দিনের রুম কোয়ারেন্টাইনে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারবেন না সুপার সাকিব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। উত্তরের সবচেয়ে বড় বিনোদন ও পিকনিক স্পট দিনাজপুরের স্বপ্নপুরীতে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। করোনায় বন্ধ থাকায় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আশা করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে একটি রিপোর্ট। আকর্ষণীয় বিনোদন স্পট দিনাজপুরের স্বপ্নপুরী। প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাবে 2টি সাদা পরী। রয়েছে বিনোদন পিপাসুদের জন্য নৌকা ভ্রমণ, চিড়িয়াখানা, কেবল কার সহ বিভিন্ন রাইড। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়ায় দর্শনার্থীরা আসতে শুরু করেছেন, তবে সংখ্যা এখনও খুবই কম। করোনায় বন্দি দশা থেকে মুক্তি পেয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা খুশি। সবাই ঘরে বসে বোরিং ফিল করতেছিল, তো এই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কারণে আমরা একটু ঘুরতে বের হইছি। পর্যটন কেন্দ্রগুলো খুলে দিছে, তার জন্য আমরা অনেক খুশি। করোনায় বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আশা করছেন। 2 বছর থেকে করোনাকালীন সময়টা অনেক কষ্টেই দিন পথ যাচ্ছে আমাদের। সামনের দিনগুলো হয়তো ঘোষণা অনুযায়ী লোকজন আসতে পারে। স্বপ্নপুরীর মালিকের আশা, আবারও দর্শনার্থীদের আগমনে স্বপ্নপুরী ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য। তিনি জানান, করোনায় বন্ধ থাকায় ক্ষতি হয়েছে 6 কোটি টাকা। বিনোদন কেন্দ্রগুলো মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত এই কারণে যে আমাদের ব্যবসাটা একবার একটা দিন চলে গেলে সেই দিনের কাবে আর জীবনে কখনো আর ঘুরে আসবে না। দিনাজপুর শহর থেকে ৬২ কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার ১৫০ একর জমির উপর ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমে। ফেব্রুয়ারির মধ্যেই ৮ কোটি মানুষ পাবে টিকা। ডেল্টা ধরন দুর্বল হওয়াতেই কমছে করোনার দাপট। ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ চট্টগ্রাম নগরীর মানুষ। হাসপাতাল, স্কুল, কলেজের আশপাশে দূষণ নির্ধারিত মাত্রার দ্বিগুণ। সাইনবোর্ড লাগিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। এবং টাঙ্গাইলে যমুনার পানি বেড়ে ডুবেছে রাস্তাঘাট, ভেসে গেছে ফসলি জমি। কুষ্টিয়ায় গড়াইয়ের 4টি পয়েন্টে ভাঙন, ঝুঁকিপূর্ণ আরও 19টি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।